সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সমসাময়িক প্রসঙ্গ। এই মুহূর্তে স্টুডিও থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সাময়িক সময়ের আলোচিত কিছু ঘটনা। আজ রবিবার 13 চৈত্র 1428 বঙ্গাব্দ, 27 মার্চ 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক এই সময়ের কিছু আলোচিত ঘটনা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সিলেটি সহ 3 বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটেছে। 3 জনে ছিলেন শিক্ষার্থী। শনিবার 26 মার্চ রাতে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হন আরও একজন। প্রয়াত শিক্ষার্থী হলেন সিলেটের প্রবাসী ইকবাল আহমেদের ছেলে সাফওয়ান আহমেদ, বয়স ছিল 21, চট্টগ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে ইসরান, ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক জয়। সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। জানা যায় শনিবারে 4 বন্ধু একসাথে একটি প্রাইভেট গাড়িতে করে বেড়াতে গিয়েছিলেন। পথে তাদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। একটি হাইওয়ের পাশে ইমার্জেন্সি লাইট দিয়ে গাড়ির চাকা বদলানোতে 3 জন ব্যস্ত ছিলেন। অপরজন গাড়িতে সিগন্যাল দিয়ে ধাক্কাদের কাজে নিয়ত ছিলেন। এ সময় একটি ল্যান্ডস্ক্রু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন বাকি 2 জন। অলৌকিকভাবে বেঁচে যান সিগন্যালের কাজে নিয়োজিত থাকা নাগিবুল। নিহত তরুণরা তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করত। 3 জনই কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তেন। জয় কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজ থেকে 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং বাকিরা কাতারস্থ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। উল্লেখ্য, সিলেট প্রবাসী ইকবাল আহমেদের ছেলে সাফওয়ানের বড় ভাই মারওয়ান কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। মর্মান্তিক এই ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কুলাউড়া সহ 3 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। রবিবার 27 মার্চ সকাল 8টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে। জানা যায় রোববার সকাল 8টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ি, বড়লেখা সহ 3 উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সুলাইমান আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যারহাউস ইন্সপেক্টর সুলাইমান আহমেদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোল রুম পর্যাপ্ত পরিমাণ অগ্নি নির্বাপন যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডে প্রায় 5 লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গনি জানিয়েছেন, কন্ট্রোল রুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি ট্রাকের সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত হয়েছেন। তার বয়স ছিল 40 বছর। আহত হয়েছেন মাসুদ রানা নামের আরেক সহকারী প্রকৌশলী। শনিবার রাত 9টার দিকে উপজেলার সদর ইউনিয়নে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত প্রকৌশলী জহির আহমদ ও আহত মাসুদ রানা মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীমুর রশিদ তালুকদার এই তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, সহকারী প্রকৌশলী জহির আহমদ এবং মাসুদ রানা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে যাচ্ছিলেন। শনিবার রাত 9টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দমকল বাহিনীকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহির আহমদকে মৃত ঘোষণা করেন এবং আহত মাসুদ রানার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের সহকারী অফিসার মোহাম্মদ মাসুক আহমদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে জহির আহমদ মারা যান। আহত মাসুদ রানাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক। আগামী 29 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল। গত 21 মার্চ হওয়ার কথা থাকলেও 24 ঘন্টা আগে কেন্দ্রের নির্দেশে এই দুটি আয়োজন স্থগিত করা হয়েছে। কেন্দ্র থেকে তারিখ পুনর্নির্ধারণের সময় আগে থেকেই ভেন্যু অর্থাৎ সিলেট আলিয়া মাদ্রাসার মাঠেই জেলা বিএনপির সম্মেলন এবং কাউন্সিল হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু শনিবার 26 মার্চ রাত 11টার দিকে জানা যায় আলিয়া মাদ্রাসা নয়, সিলেট রেজিস্ট্রি মাঠে হবে সম্মেলন এবং কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। তিনি বলেন, 29 মার্চ আলিয়া মাদ্রাসার মাঠের পূর্ব পার্শ্ববর্তী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ও মঙ্গোলিয়া ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তাই সব দিক বিবেচনায় সম্মতিতে সম্মেলন এবং কাউন্সিলের স্থান পাল্টানো হয়েছে। উল্লেখ্য, গত 21 মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন এবং কাউন্সিল হওয়ার কথা ছিল, কিন্তু আগের দিন অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছিল।
পরবর্তীতে সৃষ্টি হয় একের পর এক নাটকীয় পরিস্থিতির। ভোটার তালিকা নিয়ে কেন্দ্রের অস্বচ্ছতার প্রশ্ন তোলা হয়। ভোটার তালিকা যাচাই বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন, কেন্দ্রের চাপে কাউন্সিল সভাপতি পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা বাতিল এবং নমিনেশন যাচাই বাছাই করে একবার শেষ মুহূর্তে প্রার্থী অবৈধ ঘোষণা সহ পরিস্থিতি নানান নাটকীয় মোড় নিয়েছিল। সর্বশেষ 24 মার্চ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের 15 তারিখ নির্ধারণ করে কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি কোনো ফ্লাইট গেল উত্তর আমেরিকার দেশ কানাডার পথে। রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট শনিবার রাত 10:50 কানাডার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। টরন্টোর স্থানীয় সময় রবিবার সকাল 7:15 এটি কানাডায় অবতরণ করবে। এতদিন ধরে আলোচনায় থাকা অত্যাধুনিক মডেলের রোয়িং 7879 ড্রিম লাইটের এবং ফ্লাইটের পাইলট এবং কেবিন ক্রু 22 জন এবং পরে 70 জন যাত্রী রয়েছেন। এদের মধ্যে 13 জন বিজনেস ক্লাস এবং 57 জন ইকোনমি ক্লাসের। এই ফ্লাইটের বিমানের 4 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে আছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণসংযোগ কর্মকর্তা, সচিব, সংসদীয় কমিটির সদস্য, বিমান পরিচালনা পর্ষদ বোর্ড, বিমানের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার, মিডিয়া কর্মী সহ অন্যান্য সদস্য এবং টিকিটধারী কয়েকজন যাত্রী। এর আগে শনিবার দিবাগত রাতে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে টরন্টো রুটে ফ্লাইট পরিচালনার শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী সহ বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন। সভাপতি টরন্টোগামী সরাসরি পরীক্ষামূলক বাণিজ্যিক এই ফ্লাইট নিয়ে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী জানিয়েছেন, কানাডার সঙ্গেই বিমানের ফ্লাইট অপারেট করা বাংলাদেশের জন্য একটি মর্যাদার বিষয়। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র মতে এই ফ্লাইটে রানওয়ে রুটে ইকোনমি ক্লাসের টিকিট ৭৫,৮০০ টাকা এবং বিজনেস ক্লাসের টিকিটের দাম পড়বে ১,১১,০০০ টাকা। রাজধানীতে জোড়া খুনের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। মাসুম দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে নিহত হন জহিদুল ইসলাম টিপু। এই ঘটনায় নিহত হন যানজটে রিকশায় বসে থাকা কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতি নামের আরও একজন। গুলিতে টিপুর গাড়ি চালক মনির হোসেন মুন্না আহত হন, তবে প্রীতি হত্যার টার্গেট ছিলেন না বলে জানা গেছে। রবিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বগুড়া থেকে গ্রেফতার হওয়া আকাশের গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রাফিক্স, আর্টস ও ডিজাইনে পড়াশোনা করা মাসুম নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার। তার বিরুদ্ধে হত্যা সহ 4 থেকে 5টি মামলা রয়েছে। আরও আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যার জন্য মাসুমের কাছে অস্ত্র এবং মোটরসাইকেল সরবরাহ করা হয় গত বুধবার। তবে কে বা কারা অস্ত্র সরবরাহ করেন এবং ঘটনার নেপথ্যে মাস্টারমাইন্ড কে ছিলেন তা এখনও জানা যায়নি। গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ.কে.এম. হাফিজ আক্তার বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং থানা পুলিশের পাশাপাশি ডিবি এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে একসঙ্গে কাজ করছে। সাগর সরোয়ার এবং মেহেরুন রুনি সাংবাদিক দম্পতি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পেছালো। এই নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 87 বার পেছানো হলো। আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল, তবে তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর প্রতিবেদন দাখিলের জন্য আগামী 26 এপ্রিল দিন ধার্য করেছেন। সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই তথ্যটি শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশন বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং 18 বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর মেহেরুন রুনির ভাই নওশীর আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। প্রথমে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর উপজেলার এক উপপরিদর্শক। 4 দিন পর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা গোয়েন্দা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর 2 মাসেরও বেশি সময় পার হয়ে যায়, কিন্তু তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে 2012 সালের 18 এপ্রিল হত্যা মামলা তদন্তের ভার পড়ে র্যাবের উপর। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার মামলাটি প্রতিষ্ঠানটির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। তবে এই মামলা থেকে গায়ক অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 5 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত বাকি 2 জন হলেন ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা এস.এম. আরিফ রেজা হোসেন এবং এক্সিকিউটিভ অপারেশন আবু কায়েস। আজ রবিবার মামলার অভিযোগপত্র গ্রহণ করে এই অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক।
চার্জশিটভুক্ত অন্য দুই আসামি হলেন ইভেলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ওরফে আকাশ এবং ক্যাটাগরির হেড মোহাম্মদ আবু তাহের ওরফে সাদ্দাম। এর আগে গত 27 ফেব্রুয়ারি ই কমার্স প্রতিষ্ঠান ইভেলের হয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে যে মামলা করা হয় তাতে তাহসান খান, মিথিলা, শবনম ফারিয়া সহ 5 জনের সংশ্লিষ্টতা না পাওয়ায় র্যাব তাদেরকে অব্যাহতি দিয়েছে। অন্যদিকে ইভেলের এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন সহ 4 জনের বিরুদ্ধে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত বছরের 21 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাহসান, মিথিলা, শবনম ফারিয়া সহ 9 জনের নামে মামলার আবেদন করেছিল শ্যাম রহমান নামে ইভেলের এক গ্রাহক, কিন্তু তাদের 4-5 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে কারণ তাদের সরাসরি কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী 13 এপ্রিল। রোববার 27 মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মাকসুদা পারভিনের রায়ের জন্য এই দিনটি ধার্য করেছেন। গত 18 জানুয়ারি এই মামলায় রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে এবং এবার আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয় বিচারক রায়ের এই দিনটি ধার্য করেছেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এই তথ্যটি নিশ্চিত করেছেন। মামলার বিবরণী থেকে জানা যায়, অমর একুশে বইমেলা শেষে বাসায় ফেরার পথে 2004 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন ডক্টর হুমায়ুন আজাদ। তাকে চাপাতি এবং কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং ঘটনার পরদিন হুমায়ুন আজাদ ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। 22 দিন সিএমএইচে থাকার পর 48 দিন ব্যাংককে চিকিৎসা নেন। সর্বশেষ জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের 12 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। হুমায়ুন আজাদ মারা যাওয়ার পর এই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ঘটনার 8 বছর পর 2012 সালের 30 এপ্রিল সিআইডির পরিদর্শক লুৎফুর রহমান 5 জনকে অভিযুক্ত করে হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের 2টি পৃথক মামলায় অভিযোগপত্র দাখিল করেছিলেন আদালতে। এর মধ্যে মিনহাজ আনোয়ার কারাগারে রয়েছেন এবং তাদের 2 জনের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সালাউদ্দিন এবং নূর মোহাম্মদ পলাতক এবং হাফিজ মারা গেছেন। নীলফামারীর একটি স্কুলে 9ম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয় একটি মেয়ের এবং বিয়েতে মেয়েটিও তার মায়ের অমত থাকলে বাবা একরোখা ছিলেন, তবে নির্যাতনের মুখে বেশি দিন টেকেনি। মেয়েটি বলেছিল অভাবী সংসারে তাকে মেনে ছিল না বাবা। এখন বাবা বলেন তিনি বিয়ে দিয়ে ভুল করেছিলেন। মেয়েটির পড়াশোনা হয়নি, এখন তাকে স্থানীয় এক কলেজে পড়ছে। বাল্যবিবাহ প্রতিরোধে রাজধানীর শিরাডক মিলনায়তনে অভিভাবক পারে বাল্যবিবাহ বন্ধ করতে শিরোনামে এক সেমিনারের আয়োজন করেছে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন ডক্টর দীপুমণি। সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেন, অনেক অভিভাবক বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে জানেন না। শারীরিক এবং মানসিক প্রস্তুতির আগেই বাল্যবিবাহের মাধ্যমে মেয়েটির উপর দায়িত্ব চাপিয়ে দিলে মেয়েটির সম্ভাবনা নষ্ট হয়ে যায়। এমনকি অল্প বয়সে মা হয়ে মাতৃমৃত্যু এবং নবজাতক মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। যার যার জায়গা থেকে সম্মিলিত ভূমিকা পালনের মধ্য দিয়ে সামাজিক এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে। এবং তিনি আরও বলেন, বিয়ে হয়ে গেলেও মেয়েটি যেন পড়াশোনা চালিয়ে দিতে পারে সেই লক্ষ্যে পদক্ষেপ নেবে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, যে পরিবারে মূল্যবোধ রয়েছে সেই পরিবারে বাল্যবিবাহ দেয় না। মেয়ে সন্তানকে ঘিরে মা বাবাকে স্বপ্ন দেখতে হবে, মেয়েটিকেও স্বপ্ন দেখতে হবে এবং যেন সে নিজের পায়ে দাঁড়াতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম এবং বাল্যবিবাহ না দিতে বাবা মাকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। আফগানিস্তানে নারী শিক্ষায় তালেবানের নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করছেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি জোর দিয়ে বলেন, আফগান নারীরা এখন জেগে রয়েছে, ক্ষমতায়নের মানে কি তারা জানে। গত সপ্তাহে মাধ্যমিক বালিকা বিদ্যালয় খোলার ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যেই তা ঘোষণা করে তালেবান সরকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্কুল ছাত্রী এবং নারীরা রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে গতকাল শনিবার বিক্ষোভ প্রদর্শন করেন। গত বছরের আগস্টের মাঝামাঝি সময় তালেবান দখলের পর এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে তালেবানরা। এদিকে শনিবার কাতারের দোহা ফোরামে দেওয়া বক্তৃতায় মালালা বলেন, তিনি মনে করেন 1996 সালে নারী শিক্ষার উপর দেওয়া নিষেধাজ্ঞা আরব তালেবানের জন্য তুলনামূলক সহজ ছিল, কিন্তু এই সময়ে সেটা কঠিন হবে কারণ নারীরা দেখছেন শিক্ষিত হওয়ার মানে কি, নারীরা জানেন ক্ষমতায়নের মানে কি। ইউক্রেনের রুশ হামলার শুরুর পর এখনো পর্যন্ত 12 সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। ইউক্রেনের চিফ প্রসিকিউটর ইরিনা ভেনেদিকা তার বরাত দিয়ে আজ জানিয়েছে খবরটি আল জাজিরা। ইরিনা বলেন, নিহত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, রাশিয়ার নাগরিক এবং রয়েছেন আরও অন্যান্য দেশের নাগরিক। আহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চেক রিপাবলিক, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকরা রয়েছেন। ইউক্রেনের চিফ প্রসিকিউটর বলেন, পুতিনের আগ্রাসনের সত্য উদ্ঘাটন ঝুঁকিপূর্ণ, প্রাণঘাতী। এই যুদ্ধে ইতিমধ্যে 12 জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা রুশ ফেডারেশনের সংঘটিত যুদ্ধাপরাধের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছিলেন এবং রুশ হামলার শিকার হয়েছেন।
আরও 10 জন সাংবাদিক আহত হয়েছেন। টিভি টায়ার এবং টিভি রেডিও স্টেশনে গোলাবর্ষণ, ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত করার পক্ষে 7টি ঘটনা নথিবদ্ধ করার কথা জানিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন সাময়িক সময়ের কিছু আলোচিত ঘটনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।